এতদিন থেকে সেখান থেকে লড়ে এসেছে এবং লড়ে আসার পরে তাকে সে জেলও খেটেছে। এখন কোর্টের রায় দেওয়ার পরে তার বাড়ির সামনে কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে যাতে তার কোনো ক্ষতি না হয়, এবং বাইরে গেলে তার কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। ভারত সরকারের দায়িত্ব যে একটাও বহিরাগত যেন 2024-এর ফিজিক্যাল টেস্ট দিতে না আসে। আমি সবাইকে বলবো যে এমন একটা সময়ের মধ্যে টার্গেটটা সেট করুন যাতে আমি হাতে কয়েকটা দিন সময় পাই, যাতে বাজেট অধিবেশন চলাকালীন যেন আমি বিষয়টিকে সামনে আনতে পারি। কারণ আমার কাছে মারাত্মক তথ্য রয়েছে, সেই তথ্য সহকারে আমি যদি সামনে আনি তাহলে ভারত সরকার বাধ্য হবে। পশ্চিমবঙ্গের এসএসসি জিডি পরীক্ষা তো চলবে, 2024-এর পরীক্ষা বন্ধ হবে না, কোনো জিনিস বন্ধ হবে না, কিন্তু বহিরাগত একটাও ঢুকতে পারবে না। ঠিক আছে, এটা ভারত সরকার নিজের দায়িত্ব নিয়ে করতে বাধ্য হবে। একটা বহিরাগতকে তারা এই ফেক ডোমিসাইলের তারা কেউ পশ্চিমবঙ্গ থেকে চাকরি নিয়ে যেতে পারবে না এবং ফিজিক্যাল টেস্টও দিতে পারবে না। আমি সেটাকে টার্গেট নিয়ে এগোচ্ছি। অনেকে ভাবছে যে 24-এর পরীক্ষায় বাতিল হবে বা স্থগিত হয়ে যাবে, ওরকম কোনো বিষয় হবে না। পরীক্ষার মতন হবে, কিন্তু বহিরাগত যারা ক্রিমিনাল, যারা আতঙ্কবাদীও হতে পারে, তাদেরকে আটকানো আমাদের প্রত্যেক নাগরিকের প্রয়োজন। এটা একটা বিষয়। আর একটা বিষয় অনুরোধ করব যে অনেক ছাত্রছাত্রী যারা অবিশ্বাস করছেন যে টাকাটা নষ্ট হবে, তো আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা অবিশ্বাস করেই টাকাটা দিন। আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। আপনারা অনেকেই হাত খরচা হিসেবে অনেক ফালতু পয়সা আপনারা খরচা করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ভাবুন, আপনারা আমাকে অবিশ্বাস করেই দিন, ঠিক আছে? আর বিশ্বাসের কাজটা আমি করে দেখাবো, সেটা আমার দায়িত্ব। তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই একটা বিষয় নিয়ে। তো তোমরা যদি এখনো জেগে না ওঠো যে একজন মানুষ তোমাদের জন্য এত কিছু করছে আর তোমরা তাকে এতটুকু পর্যন্ত সাহায্য করতে পারবে না 50 টাকা আগামী দিন আমি আমার কাছে তথ্য রয়েছে, যেটা ভয়ঙ্কর তথ্য। সেই তথ্য সামনে আসলে আশা করি দেশ জুড়ে তোলপাড় শুরু হবে। তো সেই তথ্যটা আমি যে দেওয়ার আগে আমার কোমর মজবুত নেই, এই সময় আমার আর্থিক সহযোগিতা প্রয়োজন। তা না হলে যদি আমাকে মিথ্যে মামলায় আবার পুনরায় জেলে ঢুকিয়ে দেয়, আমাকে জামিন করানোর ব্যবস্থা আছে। এখানে বিষয়টা যেটা উঠে আসছে, তোমরা যারা অনেকে ভাবছো যে পরীক্ষা যে আমাদের ক্যান্সেল না হয়ে যায়, কেস এত হচ্ছে আমাদের পরীক্ষা যাতে ক্যান্সেল না হয়ে যায়, তো তোমাদের আমি স্পষ্ট জানিয়ে দিই, এখানে আমি রেফারেন্স নিব আরেকটা, তার আগে জানিয়ে দিই পরীক্ষা ক্যান্সেল হওয়ার এখানে কোনো বিষয় নেই। পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, নামের লিস্ট বেরিয়ে গিয়েছে কারা কারা এখানে সিলেক্টেড রানিং এর জন্য। তো এই রানিং হওয়ার আগে বিষয়টা যদি আটকে যায়, তাহলে আরেকটা লিস্ট বেরোবে যেখানে একদম ফ্রেশ ক্যান্ডিডেটরা থাকবে, সেই সব বাইরে ক্যান্ডিডেটকে সরিয়ে আমাদের ক্যান্ডিডেটকে এখানে রাখা হবে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। তো নমস্কার দাদা, আমি বাসুদেব মন্ডল, এসএসসি জিডির ক্যান্ডিডেট একজন। আর হুম। আপনার সম্বন্ধে অনেক ভিডিও দেখেছি আমরা, আপনি যেভাবে লড়ছেন আমাদের জন্য। তো এই যে বিষয়টা আছে বর্তমানে যে 2024 নিয়ে যেটা আপনি কোর্টে লড়তে চাচ্ছেন, তো এই বিষয়টা যে ফান্ডের ব্যাপারটা আছে, তো সেটা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন আছি এই বিষয়টা নিয়ে, যে টাকা পয়সার যে ব্যাপারগুলো আছে এগুলো তো প্রচন্ড পরিমাণে দরকার আছেই। তো আপনার উপরেও নাকি এর নিয়ে অনেক ঝামেলা হয়েছে, মানে অনেক হুমকি টুমকি এসব কিছু হয়েছে। তো এখানে আমি প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। তার আগে প্রশ্নটা করার আগে আমি যেহেতু ভিডিওটা রেকর্ড করছি, তো এইভাবে সরাসরি আমি সেটাকে এডিট করে আপলোড করব। তো প্রথমে প্রার্থীদের আমি এখানে জানিয়ে দিতে চাই যে দাদাকে তোমরা সবাই জানো, বিশুদা নামে সবাই চেনো, এবং বিভিন্ন নিউজে কিন্তু দেখেছো, এবং যে কেসটার যে রায় এসেছে হাইকোর্ট থেকে, সেই কেসটার কিন্তু মূল যে কর্ণধার সেটা কিন্তু এই দাদা, মানে মেন যে কাজ করেছিল সেই বিষ্ণুদা করেছিল। এবং এখন বর্তমানে বিষ্ণুদার যেসব অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটাকে আমরা ক্যান্ডিডেটরা যাতে সলভ করতে পারি, সেটা যাতে আমরা সলভ করতে পারি, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো প্রথমে বিষ্ণুদা ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। এবং এই কেসটা যেটা হয়েছিল 2021-22 যে রায়টা এসেছে, সেই রায়টা নিয়ে যদি দু একটা কথা যদি আবার একটু তুলে ধরেন আমাদের সামনে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি 2021 সালের আগে জানতে পারি যে এসএসসি জিডিতে এরকম একটা বড় স্ক্যাম হচ্ছে। তো এটা আমি প্রশাসনকে জানানোর চেষ্টা করেছিলাম। তো 2021 সালেই আমাকে প্রশাসনের তরফ থেকেই একটি মিথ্যে মামলায় আর্মস কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং আমার প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছিল। তো সেখানেও আমি থেমে থাকিনি, সেখান থেকেও আমি বেরিয়ে এসে আবার এই স্ক্যামটাকে সামনে আনার চেষ্টা করেছি। বারংবার আমার উপর অত্যাচার হয়েছে, আমার উপর হামলা হয়েছে, আমাকে খুন করার চেষ্টা হয়েছে। লাস্টে এমন একটা পর্যায়ে গেছিলাম যে এই স্ক্যামের সম্বন্ধে আমি উকিলবাবুকে জানাতেও সাহস পাচ্ছিলাম না, যার ফলে আমি নিজে মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্টিস মাইলর্ড রাজাশেখর মান্তা মহাশয় ওনার এজলাসে গিয়ে প্রমাণসহ আমি ডাইরেক্ট ওনার সামনে বিষয়টি তুলে ধরি। তো উনি বলেন যে রিট পিটিশন, আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি আপনি রিট পিটিশন করুন, আমি আপনার মামলা শুনবো।
তারপর এজলাস থেকে বেরোনোর পর একটি ওইখানকার একজন ক্লার্ক আমাকে সহযোগিতা করেন রিট পিটিশনটি করবার জন্য। রিট পিটিশনটা করে দিয়ে আমি নিজে তথ্য প্রমাণ সহ হাইকোর্টে মামলাটা তুলে ধরি, যার ফলে সম্পূর্ণ জানার পর প্রথমে 15 দিনের সিআইডি ইনভেস্টিগেশন ইনকোয়ারি দেন। সিআইডি তার তার মতন করে ইনকোয়ারি দিয়েছে যে বিষ্ণু চৌধুরীর অভিযোগ সত্য। তারপরে সঙ্গে সঙ্গে আবার 1 মাস সিবিআই এর ইনকোয়ারি হয়, মাইলর্ড জয় সেনগুপ্তর এজলাসের শেষ হিয়ারিং হয়, তো সেদিন উনি সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দেন। এটা 1 বছর 2 আগস্ট গেছে, 1 বছর হয়ে গেছে, এবং আমার সুরক্ষার জন্য পুলিশ এটা নির্দেশ দেন যা এখনো রয়েছে। এই অবস্থায় আমি মামলাটা প্রথম এইভাবে করেছি। আরো কিছু জানতে চাইলে বলুন। আপনার উপরে যে এই মানে একটা কেস দিয়ে আপনাকে যে মানে জেলে ঢোকানো হয়েছিল, এটা 2022-এর ঘটনা। 21 সালে। 2021 সালে ঘটনাটা, মানে আপনি 2021। 2021 সাল থেকে 2024 সালের শেষ পর্যন্ত এখন লড়ে আসছেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এখনো লড়ে যাচ্ছে। তো এখন যে এই বিষয়টা আছে, যে মানে কিছুদিন আগে যে রায়টা আসলো, সেই রায়টার ওখানে দেখলাম আমি 2021 সাল লেখা। তো রায়টার মানে পিডিএফটা আমি পড়লাম কোর্টে। তো সেখানে আপনার নামও দেখতে পেলাম, হুম, সমস্ত বিষয়টা পড়লাম। তো সেখানে 2021 সালটা লেখা ছিল। তো সেটার সাথে কি এই যে যেটা হুম, 5500 জনের যে লিস্টটা এসেছিল কিছু মাস আগে, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে হুম, লিস্টটা জারি করা হয়েছিল, যে এতজন ক্যান্ডিডেট সাসপেক্টেড, যে তাদের ডকুমেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট সেটা ভুয়ো হতে পারে নিয়ে একটা সাসপেক্টেড লিস্ট ছিল। সেই ক্যান্ডিডেটটা কি হুম। এই 2021-এর যে কেসটা আছে এই কেসের সঙ্গে জড়িত? সেই পিডিএফটা 5500 জনের পিডিএফ। সিআরপিএফ যেটা বার করছে সেটা অবশ্যই 2021 এবং 22-এর। হ্যাঁ। কারণ তার আগের হলে আরো অনেক বেশি ক্যান্ডিডেট হবে যারা বহিরাগতরা চাকরি পেয়েছে, চাকরি করছে। এটা অনেক বড় একটা স্ক্যাম। এটা দেশের এটা পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের জন্য যেরকম একটা বঞ্চিত হয়েছে, চাকরি চুরি হয়ে গেছে, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেশের নিরাপত্তা বিষয় সেখানটা অনেক বড় গাফিলতি হয়েছে। যে যেভাবে এই দুর্নীতি হয়েছে, এর ফলে যে কোনো আতঙ্কবাদী সংস্থা বা যে কোনো দেশের শত্রুপক্ষ কিন্তু এই ফেক ডোমিসাইলের মাধ্যমে দেশের আধা সামরিক বাহিনীতে ঢুকে গিয়ে থাকতে পারে, এবং তারা হয়তো দেখা গেল দেশের সুরক্ষায় দাঁড়িয়ে আছে। তারা কখন কি করবে এর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এটা এই হলো অনেক বিষয়। বড় মানে একটা স্কিম। 2021 সালে 22 সালে যে লিস্টটা বেরিয়েছে 5500 জনের, সেই লিস্টটা কিন্তু সরাসরি এই কেসটার সঙ্গে যুক্ত আছে বর্তমানে। এটা এইটা তো ছাত্ররাই যারা পিটিশন করেছিল তারা হাইকোর্টে লিস্টটা জমা দিয়েছে, আচ্ছা। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা সিআরপিএফ কে জমা দিতে বলেছে যে কত ফেক ফেক এরকম আছে সেটা জমা করতে বলেছে। সেই রায়টাও আসবে আশা করি তাড়াতাড়ি। সেই রায়টা যেটা শুনলাম নভেম্বর মাসে আর একটা হেয়ারিং বা কিছু আছে। হ্যাঁ, ওইটাতে এই এই মামলার আরেকটি মামলা আছে আশা করি, সেটাও সামনে আসবে। আচ্ছা আচ্ছা, মানে এটা 2021-এর মামলাটা, সেটা রায় হবে নভেম্বর মাসে, আর একটা আর কি শুনানি হবে এটা নিয়ে, মানে তদন্ত চলার পরে। হুম, হুম, আর হুম। একটা 2022-এর যেটা, সেটা ভিন্ন আর একটা মামলা। 2021 বলতে যে মামলাটা নভেম্বরে হবে সেটা ছাত্ররাই করেছে মামলাটা। আমি ছাত্ররাই করেছে। বলেছিলাম সাজেস্ট, হ্যাঁ ছাত্ররাই করেছে, কিন্তু আমি সাজেস্ট করেছিলাম যে সবাই তোমরা মামলাটাই করো, আর দু হাজার কারণ একুশের আইনের পদ্ধতিতে এগোতে ভালো। এই আর মামলাটা আমি যে বাদেও মামলাটা আরেকটা মামলা আছে। আমি আমি হ্যাঁ, হ্যাঁ, আরেকটা আছে। আর আমি যে মামলাটা করেছি সেটার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত চলছে। সিবিআই এর সাথে আমার যে সিবিআই অফিসার আছেন আয়ো, ওনার সাথে আমার যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপে প্রায় কথা হচ্ছে। ওনারা তদন্ত করবার জন্য আমি সব রকম সহযোগিতা করছি এবং করতে থাকবো। আর আরেকটা বিষয় যেটা এখানে আমি শুনতে পারলাম, সেটা হলো যে আপনার ওপর প্রতিনিয়ত থ্রেট কল আসছে বা কেউ পিছু করছে, এইসব বিষয় নিয়ে যদি কিছু। আমার বাড়ির সামনে পিকেট রয়েছে এখনো। হুম। আহ, তো বাড়িতে যতক্ষণ রয়েছি আমি সেফ মনে করি নিজেকে, কিন্তু বাইরে বেরোলে কখন খুন হয়ে যাব, কখন মার্ডার হয়ে যাবো এর কোনো গ্যারান্টি নেই। কারণ আমার ওপর পরপর 3বার হামলা হয়েছে। এটা সিবিআই কেও জানিয়েছি, সিবিআই জানে সেটা, হাইকোর্টকেও জানিয়েছি। গত 11 জুলাই সিবিআই ডেকেছিল 161 নোটিশ পাঠিয়ে। তো সেখানে আমার বয়ান নেওয়া হয়েছে। তো এটা সিস্টেম আইনত, এটা যে কোনো তদন্ত করলে তারা মামলাকারী 161 সাক্ষীর হয়। তো সেই হিসেবে আমি আবার পুনরায় বলে এসেছি যে বাংলা ছাত্রছাত্রীদের চাকরি চুরি হয়ে যাচ্ছে, এটার বিষয়ে দেখবার জন্য অবশ্যই ওনারাও চেষ্টা করছেন। মানে এখন আপনি বাড়িতে সুরক্ষিত আছেন, কারণ বাড়ির আমার সামনে বাড়ির সামনে পুলিশ পুলিশ প্রোটেকশন আছে। রয়েছে, বাড়িতে আছি। পুলিশ দেখাবো, ভিডিওতে দেখবেন।
না না, ঠিক আছে, মানে ব্যাপারটা আমরা শুনেছি কোর্টের থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ প্রোটেকশন আপনাকে দেওয়া হোক, এই মানে এই হুম। বিষয়টা জানি আমরা। তো এখন যেটা মূল বিষয়, সেই মূল বিষয়ে আমরা আসি। এইসব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম যে কি কি এতদিন ঘটেছে আপনার সঙ্গে, এবং এরপরে কি হতে চলেছে বা কি হতে পারে ক্যান্ডিডেটদের সাথে, এবং আমাদের পক্ষে আমাদের হিতে কিরকম কি রায় আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম। এখন কথা বলে নেই যে এত যে আপনি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন, মানে আমাদের ভালোর জন্য আপনি একটা ঝামেলার মধ্যে পড়েছেন, এখানে আপনাকে হেল্প করা অবশ্যই আমাদের কর্তব্য। তো সেই জন্য যে একটা ফান্ড রেজ করার একটা আহ, আমি দেখেছি, সেটা একটা মেসেজ আকারে পেয়েছি, আপনার মেসেজ এবং ভয়েস মেসেজও পেয়েছি। তো সেই বিষয়টা নিয়ে যে কি পরিমাণ টাকার এখন বর্তমানে প্রয়োজন, এবং আমাদের কিভাবে মানে কতটা পরিমাণ হেল্প করলে আপনার একটু সুবিধা হবে এই কেসটা। দেখুন, প্রথমেই বলে রাখি, আমি একজন দেশপ্রেমিক মানুষ। তো এতদিন লড়াইটা করেছি, আমি একা অনেক কষ্ট সহ্য করে লড়াইটা চালিয়ে গেছি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমার সহযোগিতা প্রয়োজন। তাই আমাকে সহযোগিতা কারা করবে, আমি দেখেছি যারা বঞ্চিত হয়েছে, যে সকল ছাত্রছাত্রী, এবং 2024-এ যারা চাইছে যে বহিরাগত, একটাও বহিরাগত যাতে পশ্চিমবাংলা থেকে চাকরি নিয়ে না যায়, তাদের কাছেই আমি সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানিয়েছি। একদম। কারণটা দেখুন, জিনিস স্পষ্ট বলি, যে এই এই একটা যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কোনো বড় মিডিয়া এটাকে খবর করছে না, কিংবা ভারতবর্ষের কোনো নেতা মন্ত্রী এই বিষয় নিয়ে কোনো মুখ খুলছে না। এখানটা আমরা একদম। দেখেছি, নিটে নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে এত বড় হাঙ্গামা হয়ে গেল দেশ জুড়ে। শিক্ষক দুর্নীতি হয়েছে, দেশ জুড়ে হাঙ্গামা হয়েছে। কিন্তু এই আধা সামরিক বাহিনী এই দুর্নীতি নিয়ে কেউ হাঙ্গামা করছে না, তার কারণ আমি মনে করছি যে এইটা হচ্ছে, এটাতে সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় আলোড়ন ফেলবে, এবং ভারত সরকার একটা অনেক বড় বদনাম হতে পারে। যেহেতু আধা সামরিক বাহিনী যারা আমাদের দেশকে সুরক্ষা দিচ্ছে, সেখানটায় যদি দুর্নীতি হয়, তাহলে দেশের সুরক্ষা কি পর্যায়ে দাঁড়িয়ে আছে। এই জন্য হয়তো মিডিয়াকে চেপে দেওয়া হচ্ছে। আর একটা কারণ হতে পারে, যেহেতু কলকাতা হাইকোর্ট আমাকে তার ওনার অর্ডার কপিতে রয়েছে যে বিষ্ণু চৌধুরী হুইসেল ব্লোয়ার হিসেবে একটা কাজ করেছি। হুইসেল ব্লোয়ার হচ্ছে দেশের যারা দুর্নীতিকে সামনে প্রকাশ্যে নিয়ে আসে, তাদের হুইসেল ব্লোয়ার বলে। আমাদের দেশের একটা আইন আছে, হুইসেল ব্লোয়ার অ্যাক্ট। তার প্রোটেকশনের জন্য, তার আইডেন্টিটি লুকানোর জন্য একটা আইন আছে। তো হয়তো সেই কারণে এটা হতে পারে, কিন্তু আমার বাদ দিয়েও আরো ছাত্ররা তো মামলা করেছে, তাদের তো রায় হয়েছে। এটা তো একটা সত্য ঘটনা আধা সামরিক বাহিনীর ভেতর। আর যারা হুইসেল ব্লোয়ার হিসেবে ভারতবর্ষে, যেমন স্বতন্ত্র দুবে, সে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছিল, একটা স্ক্যামকে সামনে নিয়ে এসেছিল, সে মার্ডার হয়ে গেছে। মঞ্জুনাথ, সেও সামনে নিয়েছিল, সেও মার্ডার হয়ে গেছে। ব্যাপক দুর্নীতি আমরা জানি মধ্যপ্রদেশে, সে যে সামনে নিয়েছিল, সে মার্ডার হয়ে গেছে। তো এরকম দেশের মধ্যে অভ্যন্তরীণ বিষয় যারা হুইসেল ব্লোয়ার হিসেবে এরকম একটা দুর্নীতিকে সামনে নিয়ে আসে, তারা বেশিরভাগই কিন্তু মার্ডার হয়ে গিয়েছে। তো এখানটা আমি দেশের স্বার্থে নিজের মৃত্যুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আমি এগিয়ে এসেছি, এই কারণেই। কারণ এখানে পশ্চিমবাংলার মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রী ছেলে মেয়েরাই কিন্তু এসএসসি জিডির, ভারতবর্ষের কনস্টেবল জিডিতে যায়। তো তাদেরও যে একটাই একটা আশা থাকে, কেন্দ্র সরকারের চাকরি পাওয়া, এই জায়গাটা মধ্যবিত্ত ঘরে। সেটাও যদি বহিরাগত রাজ্যের ক্রিমিনালরা চুরি করে নিয়ে যায়, আমরা শুনেছি যে একসময় বর্গীরা আসতো, আমাদের লুণ্ঠন করে চলে যেত। এরা ঠিক সেরকমই বর্গী আক্রমণদের মতন এরাও আসছে, এবং চাকরি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আর থামাতে হবে। আর এর সাথে সাথে ভারতবর্ষের নিরাপত্তা অনেক বড় একটা ফাঁক থেকে যাচ্ছে, কারণ যে প্রক্রিয়ায় সমস্ত আইডেন্টি পাল্টে দেওয়া হচ্ছে, যে কোনো মানুষকে তার এখানকার ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া, এখানকার কাস্ট সার্টিফিকেট দেওয়া, এটা তো মারাত্মক একটা ইস্যু। এ তো দেশস্থানের কোনো আইএসআই এজেন্ট ঢুকে গিয়ে সে তো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে সে তো অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তো এইটাকে আটকাতে হবে দেশের স্বার্থে, এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর সাথে আটকাতে হবে। এবং আমি যে প্রক্রিয়ায় এটাকে থামাতে চাইছি, আমি সিবিআইকে চিঠিও দিয়েছি এই বিষয় নিয়ে। আগামী দিন আমি আরো, আমার কাছে তথ্য রয়েছে, যেটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্য সামনে আসলে আশা করি দেশ জুড়ে তোলপাড় শুরু হবে। তো সেই তথ্যটা আমি যে দেওয়ার আগে আমার কোমর মজবুত নেই, এই সময় আমার আর্থিক সহযোগিতা প্রয়োজন। তা না হলে যদি আমাকে মিথ্যে মামলায় আবার পুনরায় জেলে ঢুকিয়ে দেয়, আমাকে জামিন করানোর ব্যবস্থা আছে। আবার পুনরায় আমি এবারে উকিল বাবুকে নিয়ে হাইকোর্টে যাওয়ার চেষ্টা করছি, যেটা ব্যবস্থা করেছি। তো সেখানে তো মোটামুটি আমাকে খুব কম করে 50,000 টাকা আমার দরকার। এইটা হলে আমি আজকে যদি আমার কাছে হয়ে যায়, আমি কালকে ঝাঁপাবো, দেশ জুড়ে এটাকে তোলপাড় করবো। কারণ আমার কাছে এখনো এমন তথ্য আছে
যেটা এখনো অবধি সিবিআইয়ের কাছে নেই বা কারোর কাছে নেই। সেটা আমি 164 জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটের সামনে রাখবো, সেখান থেকে সিবিআইয়ের কাছে যাবে, তারপরে সিবিআই তদন্ত করবে এবং তারা ধরা পড়বে। এইটুকুনি আমি চ্যালেঞ্জ করছি যে ভারত সরকার বাধ্য হবে, এবং ভারত সরকার, আমরা কেন কাউকে ধরবো, ভারত সরকারের দায়িত্ব যে একটাও বহিরাগত যেন 2024-এর ফিজিক্যাল টেস্ট দিতে না আসে। পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা পানের জলে ভেসে আসেনি। একদম একদম। এখানে আরেকটা বিষয় যেটা যে ডোমিসাইলের ব্যাপারটা, মানে আমি যেটা শুনলাম, যেটা ডোমিসাইল আবেদন করার সময় ওখানে দেখায় যে কেউ যদি 10 বছর এখানে বাসিন্দা না হয় তাহলে কিন্তু সে এখানকার ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না। তো এই বিষয়গুলো সরাসরি আমাদের রাজ্য সরকারের লোক এবং বাইরে মানে কিছু কিছু অনেক ধরনের এজেন্ট দিয়ে কিন্তু এই কাজগুলো হয়ে চলেছে, কারণ আমাদের এসডি অফিস, বিভিন্ন এসডি অফিস থেকে হয়ে চলেছে। তো সেখানে কিন্তু আমাদের ছেলেরা আটকাচ্ছে গিয়ে গিয়ে। এবার প্রত্যেক জেলায় যেহেতু প্রত্যেকটা জেলা থেকে যেহেতু গ্রুপ তৈরি করা হয়েছে এবং সব জায়গায় কিন্তু ভালো মতো কাজ হচ্ছে। আর ফান্ডের যে বিষয়টা আছে, আমি সবার কাছে অনুরোধ করব, প্রত্যেকটা এসএসসি জিডি ক্যান্ডিডেটের কাছে, যেহেতু একটা আরটিআই রিপোর্ট করেছিলাম যে কতগুলো আরটিআই ফাইল করেছিলাম এর আগে আমি, যে কতগুলো আবেদন হয়েছে আমাদের রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে। সেখানে কিন্তু একটা ডাটা উঠে এসেছে যে 1,05,000-এর মতো এসসি ক্যান্ডিডেট সেখানে আবেদন করেছিল এবং 70,000-এর মতো কিন্তু ওবিসি ছিল, এবং জেনারেল ইডব্লিউএস, এগুলো এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, ডাটাটা আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এতজন ক্যান্ডিডেট যেহেতু আছে, সবাই যদি 50 টাকা 100 টাকা করেও দেয় তাহলে কিন্তু শুধুমাত্র 50,000 না, লাখও কিন্তু পেরিয়ে যেতে বেশি সময় হবে না। তো যার কাছে যতটা সম্ভব দেওয়া, যে কেউ 50 টাকা দিতে পারবে, কেউ 100 দিতে পারবে, যে 500 দিতে পারবে সে 500 দেবে, যে 10 টাকা দিতে পারবে সে সেটাই দেবে। কিন্তু সেটা তোমরা অবশ্যই সাহায্য করো আমাদের এই বিষ্ণুদাকে, এবং যতটা পারো তোমরা, তোমাদের যতটা সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে কিন্তু দাদাকে সাহায্য করো। এখন অনেকে বলবে যে আমার নাম্বার তো আছে, 1 মিনিট আমি শেষ করিনি। এখন অনেকে বলবে যে আমার নাম্বার আছে তো 120 130 আমার তো হয়ে যাবে, আমি কেন সাহায্য করবো। এই যে মনের মধ্যে যে এই খারাপ একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটার জন্যই কিন্তু আমাদের রাজ্যের, আমাদের বাঙালি জাতি কিন্তু আজকে এই অবস্থা। আজকে একজন বিষ্ণু আমাদের পাশে এভাবে উঠে এসে দাঁড়িয়েছে, এই দাদার যদি কিছু হয়ে যায় তারপরে কিন্তু আর কাউকে তোমরা এরকম পাশে পাবে না যে কেউ তোমাদের জন্য এভাবে লড়াই করবে। যে এই দাদা জেলে পর্যন্ত গিয়েছে আমাদের জন্য, তো তাকে সাহায্য করা কিন্তু তোমাদের কর্তব্য, এবং অবশ্যই তোমরা সাহায্য করবে। এবং যারা ভাবছো আমার নাম্বার আছে আমার হয়ে যাবে, কার হবে হবে না হবে না হবে, তো এখানে নাম্বারে কোনো বিষয় নেই। যদি একটা বাইরের ক্যান্ডিডেটকেও আটকানো যায় তাহলে কিন্তু একজন বাঙালি ছেলের সেই চাকরিটা হবে, মানে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সেই চাকরিটা হবে। তো আমাদের রাজ্য কোটার চাকরি যাতে আমরা নিতে পারি, সেই জন্য আরেকজন তার নিজের সর্বস্ব দিয়ে এখানে চেষ্টা করছেন, যিনি হলো এই আমাদের কলে আছেন যিনি। তো তাকে সাহায্য কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য, এবং সবাই চেষ্টা করবে নিজের যতটা সামর্থ্য, কেউ 50 টাকা 100 টাকা, এবং যে কম পারবে কম, যে বেশি পারবে বেশি দেওয়ার চেষ্টা করবে। তো নিজের কন্ট্রিবিউশন এই যুদ্ধে তোমরা দাও, এবং এই যুদ্ধে অবশ্যই আমরা সফল হব, এবং বিষ্ণুদা অবশ্যই সফল হবেন আমাদের সঙ্গেই, এবং আমরা সবাই কিন্তু বিষ্ণুদাকে এখানে সাপোর্ট করবো। তো এখানে আমি আর দুটো কথা এখানে বলতে চাই, কারণ এই যে বিষয়গুলো আছে, এই ফেক ডোমিসাইলের ঘটনাগুলো, আমাদের যে ইনস্টিটিউট গুলো আছে, পশ্চিমবঙ্গে ইনস্টিটিউট, আমি সরাসরি নাম নেবো না, কাউকে বদনাম করতে চাই না এখানে, পশ্চিমবঙ্গে যেসব ইনস্টিটিউট আছে যারা পড়াশোনা করায় এসএসসি জিডি নিয়ে, তো তাদের ওখানে আমি কিছু 2-3 দিন আগে ভিডিও দেখছিলাম, বা 2-4 দিন আগে ভিডিও দেখছিলাম সেখানে। তো সেখানে একটা লাইভ ভিডিওতে তারা ক্লাস পড়াচ্ছেন, এবং একজন সেখানে কমেন্ট করলো যে বাইরের ক্যান্ডিডেট আমাদের এখানে এসে আছে, এর জন্যই আমাদের কাট অফটা হাই গেছে। তো সেই টিচার সেখান থেকে রিপ্লাই দিল যে না না, তার মানে বাইরের ক্যান্ডিডেট বেশি পড়াশোনা করে। তো এই যে বিষয়গুলো আছে, মানে আমাদের ইনস্টিটিউটের যে টিচার গুলো আছে তারা একদমই, মানে একটুও তাদের মানবিকতার দিক থেকে কোনো কিছু নেই, যে আমাদের রাজ্যের ছেলেরা কিভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে এর ফলে। তারা কোনো ধরনের কোনো, তাদের যে একটা বলার একটা অধিকার, তাদের এত বড় একটা ইনস্টিটিউট, এত ছেলে পেলে তাদের ওখানে পড়াশোনা করছে, তারা চাইলেই কিন্তু এই আন্দোলনটাকে আরো বড় করতে পারে। তো তারা কিন্তু এভাবে আন্দোলনটাকে বড় করছে না। এবং হিন্দিভাষী যেসব চ্যানেল আছে তারা তো একদমই চুপচাপ আছে, কারণ তাদের ওখানে, আমি আরডাব্লিউ সরাসরি এখানে নাম নেবো, আরডাব্লিউ চ্যানেল আছে, সেই চ্যানেলে সরাসরি নাম নেবো। কারণ এর আগেও আমি ভিডিও করেছিলাম আরডাব্লিউ চ্যানেল যে আছে, সেই চ্যানেলে যে বিষয়গুলো আছে, কারণ সেই চ্যানেলটা তাদের ওখানে একটা ডাটা প্রকাশ করেছিল যে তাদের শেখা, মানে তাদের ইনস্টিটিউটে অনলাইনে তারা কতজন পড়াশোনা করে। তো সেখানে সব থেকে বেশি যারা পড়াশোনা করে সেটা কিন্তু ইউপির ছেলেরা, এবং তারপরে বিহার আসে, তারপরে পশ্চিমবঙ্গ আসে। এই জন্য পশ্চিমবঙ্গের ছেলেরা আমরা যারা বঞ্চিত হচ্ছি এই নিয়ে কিন্তু তারা কথা বলছে না, কারণ আমাদের নিয়ে কথা বললে তাদের ইউপি বিহারের ক্যান্ডিডেটরা কিন্তু তাদের সেই সেন্টার থেকে কেটে যাবে এবং ইনকাম কমে যাবে। তো এই জন্য ইনস্টিটিউট গুলো কথা বলছে না, এবং নিউজ চ্যানেল গুলো কেন কথা বলছে না সেটা দাদা তোমাদেরকে জানালো। এবং দাদাকে আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাই এই বিষয়টা নিয়ে উঠে আসার জন্য। এবং আমরা যথেষ্ট চেষ্টা করব। আর দাদার কাছে রিকোয়েস্ট যে আপনি অবশ্যই এগিয়ে যান, আমরা সাথে আছি, আর সবাই অবশ্যই হেল্প করবে।
যেটা বোঝা যাচ্ছে, এবং বিভিন্ন গ্রুপে কথা বলছি। এখানে আরেকটা দাদার নাম নিব আমি, রুদ্র দা, যার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে কন্ট্যাক্ট হয়। তো সেই দাদাও কিন্তু ভালো পরিমাণে এখানে খাটাখাটনি করছে, এবং এই যে বিষয়টা আছে প্রত্যেকটা গ্রুপকে অ্যাক্টিভ রাখার জন্য কাজ করছে। এবং আমার কথা যদি আমি এখানে বলি, আমি সেরকম ভাবে এবার অ্যাক্টিভ থাকতে পারিনি, কিন্তু এখন থেকে আবার অ্যাক্টিভ হব, কারণ এই যে বিষয়গুলো আছে বিষয়গুলো জানার পরে আর নিজেকে মানে স্থির রাখতে পারলাম না। কারণ এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মানুষ যে মানে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই একটা বিষয় নিয়ে। তো তোমরা যদি এখনো জেগে না ওঠো যে একজন মানুষ তোমাদের জন্য এত কিছু করছে, আর তোমরা তাকে এতটুকু পর্যন্ত সাহায্য করতে পারবে না, 50 টাকা 100 টাকা 200 500 দিয়ে যদি সাহায্য তোমরা করতে না পারো, তাহলে তোমাদের থেকে আর খারাপ কিছু এই দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না। আজকে যদি এই যে ঘটনাটা ঘটে চলেছে, এখানে যদি এই ঘটনাটা যদি মানে আটকানো না যায়, যেটা হয়ে চলে এসেছে এত বছর ধরে, বাইরের ক্যান্ডিডেট আমাদের চাকরি নিয়ে চলে গিয়েছে। তো এখন এই বছর 2024 সালেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আছে এখানে, যেটা তোমার বিষ্ণুদার মুখ থেকে শুনেছো, এবং তোমরা নিজেও দেখেছো একটা পিডিএফ তো জারি হয়েছে, সেই পিডিএফ এর মধ্যে কত সংখ্যক বাইরের ক্যান্ডিডেট সেখানে আছে। তো এবার 2024 সালেও যদি এটাকে আটকানো না যায়, তাহলে কাট অফ দেখো কোথায় চলে গিয়েছে। রানিং এর কাট অফ এসসি দের 80 চলে গিয়েছে, বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি। তো সেখানে এত পরিমাণে কাট অফ কেন চলে যাচ্ছে? অবশ্যই বাংলায় পরীক্ষা হয়েছে, কাট অফ একটু বাড়বে, সেটা স্বাভাবিক। কিন্তু এত পরিমাণ বাইরের ক্যান্ডিডেট ঢুকে আছে, সেগুলো যদি তোমরা হাঁটাতে না পারো এবারও, সেখানে কলকাতা হাইকোর্টের রায় চলে এসেছে, এবং আমাদের সাথে বিষ্ণুদা আছে, এবং আরো অনেক সংগঠন আছে যারা গ্রাউন্ড লেভেলে এখানে লড়ছে। তো সবাই কিন্তু আমাদের সাথে আছে। এবারও যদি আমরা সাহায্য না করি বিষ্ণুদাকে, এবং এই কেসটা যদি আমরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে যদি 2024-এর এই ঘটনাটাকে যদি আটকিয়ে দিতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী যত ডকুমেন্ট আসবে সেখানেও কিন্তু তোমরা আটকাতে পারবে না। তো এই হলো আজকের যে বিস্তারিত বিষয় ছিল সেটা, এবং বিষ্ণুদার সম্বন্ধে তোমরা জানলে। আর দাদা, আপনার যদি এরপরেও কিছু বলার থাকে এই ফান্ডের ব্যাপারে, আপনি বলতে পারেন। আমি দুটো কথা বলছি। একটি হচ্ছে যে 12ই আগস্ট আমাদের দেশের সংসদে বাজেট অধিবেশন শেষ হচ্ছে। তো একটা অধিবেশন চলছে সংসদে। তো তার মধ্যে যদি আমি কিছু করে নিতে পারি তাহলে অনেক ভালো, দেশ জুড়ে মানুষ জানতে পারবে। আমার একটা পরিকল্পনা আছে। তো আমি সবাইকে বলবো যে এমন একটা সময়ের মধ্যে টার্গেটটা সেট করুন যাতে আমি হাতে কয়েকটা দিন সময় পাই, যাতে বাজেট অধিবেশন চলাকালীন যেন আমি বিষয়টিকে সামনে আনতে পারি। কারণ আমার কাছে মারাত্মক তথ্য রয়েছে, সেই তথ্য সহকারে আমি যদি সামনে আনি তাহলে ভারত সরকার বাধ্য হবে। পশ্চিমবঙ্গের এসএসসি জিডি পরীক্ষা তো চলবে, 2024-এর পরীক্ষা বন্ধ হবে না, কোনো জিনিস বন্ধ হবে না, কিন্তু বহিরাগত একটাও ঢুকতে পারবে না। ঠিক আছে, এটা ভারত সরকার নিজের দায়িত্ব নিয়ে করতে বাধ্য হবে। একটা বহিরাগতকে তারা এই ফেক ডোমিসাইলের তারা কেউ পশ্চিমবঙ্গ থেকে চাকরি নিয়ে যেতে পারবে না, এবং ফিজিক্যাল টেস্টও দিতে পারবে না। আমি সেটাকে টার্গেট নিয়ে এগোচ্ছি। অনেকে ভাবছে যে 24-এর পরীক্ষায় বাতিল হবে বা স্থগিত হয়ে যাবে, ওরকম কোনো বিষয় হবে না। পরীক্ষার মতন হবে, কিন্তু বহিরাগত যারা ক্রিমিনাল, যারা আতঙ্কবাদীও হতে পারে, তাদেরকে আটকানো আমাদের প্রত্যেক নাগরিকের প্রয়োজন। এটা একটা বিষয়। আর একটা বিষয় অনুরোধ করব, যে অনেক ছাত্রছাত্রী যারা অবিশ্বাস করছেন যে টাকাটা নষ্ট হবে, তো আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা অবিশ্বাস করেই টাকাটা দিন। আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। আপনারা অনেকেই হাত খরচা হিসেবে অনেক ফালতু পয়সা আপনারা খরচা করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ভাবুন, আপনারা আমাকে অবিশ্বাস করেই দিন, ঠিক আছে? আর বিশ্বাসের কাজটা আমি করে দেখাবো, সেটা আমার দায়িত্ব। এটাই বলবো, একদম দেশকে রক্ষা করতে হবে, ভারতবর্ষকে রক্ষা করতে হবে, এবং তার সাথে পশ্চিম বাংলার প্রতিটি বেকার মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের এসএসসি জিডি যাদের, তাদেরকেও রক্ষা করতে হবে। আর এই একদম ডোমিসাইল সার্টিফিকেট শুধু এসএসসি জিডির ক্ষেত্রে নয়, প্রতিটা পরীক্ষাতেই ডোমিসাইল ফেলছে। একদম এখানে দাদা যেটা বোঝালেন এটাই আপনারা, আমার। আচ্ছা, এখানে দাদা দাদা যেটা তোমাদেরকে বোঝালো, যে এখানে বিষয়টা যেটা উঠে আসছে, তোমরা যারা অনেকে ভাবছো যে পরীক্ষা যে আমাদের ক্যান্সেল না হয়ে যায়, কেস এত হচ্ছে আমাদের পরীক্ষা যাতে ক্যান্সেল না হয়ে যায়, তো তোমাদের আমি স্পষ্ট জানিয়ে দিই, এখানে আমি রেফারেন্স নিব আরেকটা, তার আগে জানিয়ে দিই পরীক্ষা ক্যান্সেল হওয়ার এখানে কোনো বিষয় নেই। পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, নামের লিস্ট বেরিয়ে গিয়েছে কারা কারা এখানে সিলেক্টেড রানিং এর জন্য। তো এই রানিং হওয়ার আগে বিষয়টা যদি আটকে যায়, তাহলে আরেকটা লিস্ট বেরোবে যেখানে একদম ফ্রেশ ক্যান্ডিডেটরা থাকবে, সেই সব বাইরের ক্যান্ডিডেটকে সরিয়ে আমাদের ক্যান্ডিডেটকে এখানে রাখা হবে। এবং যারা এখনো ভাবছো যে পরীক্ষা ক্যান্সেল হতে পারে, নাম্বার ভালো আছে এর জন্য আমি সাহায্য করবো না, ভুল ভাবছো। কারণ গতবারের রিক্রুটমেন্টটা আমি এখানে রেফারেন্স দিব। গতবারের রিক্রুটমেন্টের সময় তোমাদের মনে আছে মণিপুরে দাঙ্গা লেগেছিল। মণিপুরে দাঙ্গা লাগার ফলে কিন্তু গতবারের রিক্রুটমেন্টে মণিপুরে যে শুধু রেজাল্টটা, মণিপুরে যে রেজাল্টটা আছে সেই মণিপুরের রেজাল্টটাকে শুধুমাত্র আটকে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, এবং অন্যান্য যেসব রাজ্যের রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে কিন্তু আহ, যে মানে যেভাবে প্রসেসে চলে সেই প্রসেসেই কিন্তু
সেই রিক্রুটমেন্টটা হয়ে এসেছিল এবং শুধুমাত্র মণিপুরে আটকে ছিল। এবং জাস্ট এই কিছুদিন আগে কিন্তু মণিপুরের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু শেষ হলো একদম ফাইনাল কাট অফ পর্যন্ত। তো এই যে বিষয়টা আছে, যা যা পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার বেসিসেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে এবং এই পরীক্ষাটা কিন্তু কোনো মতে ক্যান্সেল হবে না, সেটা গতবারের ভিত্তিতে আমি এখানে কথাটা তোমাদের বলছি। তো সেই জন্য তোমরা অবশ্যই হেল্প করো এবং অবশ্যই তোমাদের যতটা সামর্থ্য সেটা নিয়ে কিন্তু অবশ্যই হেল্প করবে। আর যে আরেকটা ছোট্ট কথা, 2021 এবং 22-এ যারা বঞ্চিত হয়েছেন, যাদের চাকরি চুরি হয়ে গেছে, ভারত সরকার বাধ্য হবে তাদের চাকরি ফিরিয়ে দিতে। সেই রকম পরিকল্পনা করে এগোচ্ছি, আপনারা পূর্ণভাবে সহযোগিতা করুন, তারপরে দেখুন আমি কি করতে পারি। একদম। তো দাদা দেশের এখানে স্বার্থে দেশের স্বার্থে লড়াই করতে হবে। যেটা বললেন যে দেখো, একটা লোক সে 2020-21 থেকে আন্দোলন করে চলছে, 2021 সালে তাকে জেলে যেতে হয়েছে এই ডোমিসিয়াল কেসের জন্য। তো ডোমিসিয়ালের বিষয়টা তোমরা জানো কতটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন নাগরিক যদি যে কোনো এক জায়গায় 10 বছর না থাকে তাহলে কিন্তু সেখানকার সে স্থায়ী বাসিন্দা হিসাবে ডোমিসিয়াল সার্টিফিকেট পাবে না। তো এই বিষয়টা নিয়ে সে এতদিন থেকে সেখান থেকে লড়ে এসেছে এবং লড়ে আসার পরে তাকে সে জেলও কেটেছে। এখন কোর্টের রায় দেওয়ার পরে তার বাড়ির সামনে কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে যাতে তার কোনো ক্ষতি না হয় এবং বাইরে গেলে তার কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এর আগে এইসব বড় বড় স্কাম যারা সামনে এনেছে সরকারের বিরুদ্ধে, তারা কিন্তু আজকে জীবিত নেই আমাদের মাঝে। তো দাদার বর্তমানে কি পরিস্থিতি আছে, সে কতটা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, সেটা একমাত্র সেই জায়গায় যে থাকবে সেই ফিল করতে পারবে। তো এত বড় রিস্ক নিয়ে দাদা আমাদের সাথে আছে, আমাদের অবশ্যই কর্তব্য দাদাকে হেল্প করা। এবং বিষয়টা তোমরা জানলে কিভাবে কি হবে, পরীক্ষা কোনো রকম ভাবে ক্যান্সেল হচ্ছে না। তোমরা ভেবো না তোমাদের নাম্বার বেশি আছে জন্য তোমরা এই আন্দোলনে আসবে না, তোমরা অবশ্যই হেল্প করো। দেখবে তোমরা যদি এগিয়ে আসো একবার, এতজন ক্যান্ডিডেট আছে পশ্চিমবঙ্গের এসএসসি জিডি, যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট নও, ডাব্লিউবির ক্যান্ডিডেট, অন্যান্য জায়গার ক্যান্ডিডেট, আমি রিকোয়েস্ট করব, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে সবাই মিলে আমাদেরকে সাহায্য করো, যাতে আমাদের এই যে আন্দোলনটা চলছে এই আন্দোলনে যাতে আমরা জিততে পারি। এবং এই লড়াইটা যদি আমরা জিতে যাই, এরপরে এমন হতে পারে দাদা যেটা বললো, শুধুমাত্র ডোমিসিয়াল না, এখানে আমি কাস্ট সার্টিফিকেটও ইনক্লুড করব। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার নিজের চোখে দেখা যে রাজবংশী নয়, তোমরা জানো ডাব্লিউবি পুলিশের পরীক্ষাতে যে রাজবংশী তাকে কিন্তু একটা ছাড় দেওয়া হয়, সেটা হাইটের ছাড় দেওয়া হয়, চেস্টের ছাড় দেওয়া হয়, এজন্য যে রাজবংশী নয় সে কিন্তু রাজবংশী কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। রাজবংশী হলো একটা সাবকাস্ট, এসসি শিডিউল কাস্টের মধ্যে একটা সাবকাস্ট হলো রাজবংশী। সেই রাজবংশী কাস্টের সার্টিফিকেট সে নিয়ে নিয়েছে কিন্তু তার সাবকাস্ট কিন্তু আলাদা, এরকম বিষয়। এবং যে এসটি নয় সে এসটি সার্টিফিকেট নিয়ে নিয়েছে। তোমরা বিগত বছরের পুলিশে যে সব রিক্রুটমেন্ট হয় এবং পিএসসি যে সব রিক্রুটমেন্ট হয় আমাদের রাজ্যে, সেই রিক্রুটমেন্ট গুলো পিডিএফ তোমরা ঘেটে দেখবে, দেখবে এমন এমন টাইটেল পাবে যেগুলো এসটি হতে পারে না, যেগুলো এসসি হতে পারে না, তারা কিন্তু সেই সব সার্টিফিকেট হোল্ড করে চাকরি নিয়ে নিয়েছে। তো এই জায়গাটা কিন্তু ব্যাপক বদলাব, মানে ব্যাপক বদল আসতে পারে এই জায়গাগুলোতেও। এই কেসটা যদি আমরা জিতে যাই, এরপরে কিন্তু এটা দেখে দেখে এই ডোমিসিয়ালটা, এই রায়টা দেখে কিন্তু ওই দিকেও কিন্তু অনেকে ঝাঁপিয়ে পড়বে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা আসবে। এবং বর্তমানে পুলিশের পরীক্ষায় যে আন্দোলন হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে তোমরা দেখেছো, সেখানে কিন্তু এই জাস্ট 2 থেকে 1 দিন আগে কিন্তু ধরা পড়েছে 600 জন ক্যান্ডিডেটের ডকুমেন্ট ধরা পড়েছে, যারা মানে প্রশ্ন নেওয়ার জন্য নিজস্ব ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছিল। তো আন্দোলনের ফলেই কিন্তু এটা হয়ে আসছে যে এত ডকুমেন্ট জমা পড়ছে। তো চারদিকে কিন্তু দুর্নীতি হচ্ছে, এই জন্য একটা একটা ধীরে ধীরে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং এভাবে কিন্তু আমাদের সাকসেস পেতে হবে। তো এই জন্যই আমাদেরকে সর্বপ্রথম এই যে রিক্রুটমেন্টটা যে এই কেসটা হয়েছে, এই কেসটা আমাদেরকে জিততে হবে। এই জন্য সবার কাছে অনুরোধ, যারা যে কোনো পরীক্ষার অ্যাসপাইরেন্ট হও না কেন পশ্চিমবঙ্গের থেকে, যদি বাঙালি হয়ে থাকো এবং পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়ে থাকো বাঙালি না হলেও, তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো। এবং কোন নাম্বারে তোমরা টাকা পাঠাবে সেই নাম্বারটা ভিডিওর এখানে তোমরা এতক্ষণ দেখতে পেয়েছো, ভিডিওর এখানে নাম্বার একটা দেখা যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। সেই নাম্বারে পেমেন্ট করতে যদি কোনো অসুবিধা হয়, সেই নাম্বারে কি দাদা আপনার হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু আছে যেই নাম্বারে পেমেন্ট সবাই করবে? আমি যে নাম্বারটা বলছি 9875554934, ভবানী মন্ডল নাম, ফোনপে। তো এখন বিষয় হলো যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফোন পে করলেই অবশ্যই টাকাটা দাদার কাছে যাবে। এবং তোমাদের টাকা পাঠাতে যদি কোনো সমস্যা হয়, কারণ এখানে ট্রানজেকশনের ক্ষেত্রে অনেক টেকনিক্যাল জিনিস চলে আসে, যেহেতু অনেক এই ভিডিওটার পরে অনেকজন যেহেতু টাকা পাঠাবে, তো সেখানে কিন্তু সার্ভারের কারণে ব্যাংক যদি চায় দাদার অ্যাকাউন্টটা কিন্তু কিছুক্ষণের জন্য ব্লক করতে পারে। কারণ একসঙ্গে এত টাকা যদি ট্রানজেকশন হয় 1 মিনিট 2 মিনিট পর পর বা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর যদি অনেক জায়গা থেকে টাকাগুলো আসে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা একটু সমস্যা হয়। তো যতক্ষণ পর্যন্ত এই নাম্বারটায় টাকা যাচ্ছে তোমরা অবশ্যই এই নাম্বারটাতে টাকা পাঠাও। আর যদি তোমাদের সমস্যা হয় এই নাম্বারটাতে টাকা পাঠানোর সময়, তাহলে দেখো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা তোমরা পাঠাবে না, সেটাতে সেটাতে আমার ফোনপে গুগল পে নেই, টাকা আসবে না।
সেখানে তোমরা মেসেজ করবে যে সেখানে টাকা আসছে না। যদি সেখানে টাকা আসা বন্ধ হয়ে যায়, তারপরে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে অন্যভাবে টাকা নেওয়ার ব্যবস্থা করে দেবো। এবং এখনো পর্যন্ত তোমরা এই নাম্বারটাতেই কিন্তু ফোন পেতে টাকা পাঠাবে। তো এই হলো বিষয় দাদা, কারণ অনেক ট্রানজেকশন যদি হয় তাহলে ট্রানজেকশনটা আটকে যায়, কারণ আমি ব্যাংকিং এর সাথে যুক্ত আছি, তো ব্যাংকিং এর কাজগুলো করি, তো এই বিষয়টা একটু জানা আছে। যাই হোক, টাকা আমরা এইভাবে তুলবো এবং সবার সাথে আলোচনা করলাম। তো এখানে কি এটা ভিডিওটা শেষ করা যায় নাকি আর কিছু কথা আছে? না, সবার শেষে এটাই বলবো যে দেশের জন্য সবাইকে ভাবতে হবে, দেশের স্বার্থে পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের সাথে সবাই এগিয়ে আসুন। তো দাদা ঠিক আছে, পরে কথা হবে দেশের আপনার সঙ্গে। নিরাপত্তার সাথে। হ্যাঁ, হ্যাঁ, হুম। ঠিক আছে।